পরীক্ষা দেয়া যে গুরুত্বপূর্ণ টেস্ট দেওয়ার বিষয়টা আমি শেয়ার করে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভালো পরীক্ষা দিয়েছেন এটা হয়তো বলতে পারছি না, তো কেউ কেউ তো অবশ্যই ভালো দিয়েছেন। আমি আজকে আপনাদের সাথে এই 50তম লিখিত প্রস্তুতি নিয়ে 1 ঘন্টা কথা বলবো। তো আগে আমরা সেমিনার নিতাম, রিটেন একটা বিশাল কোর্স ছিল আমাদের, 4-5 মাস সময় পেতাম, 18,000 20,000 প্রার্থী পাস করতো, 4,000 5,000 প্রার্থী কোচিংয়ে ভর্তি হতো। মোটামুটি কনফিডেন্সের প্রিলি যেমন একটা ব্যবসাজনক কোর্স, রিটেন একটা ব্যবসাজনক কোর্স ছিল, তারপরে হচ্ছে ভাইবা একটা ব্যবসাজনক কোর্স ছিল। সেই 30তম বিসিএসে ভাইবা কোর্স ফি নিয়েছি 6,000 টাকা। সম্প্রতি গত 3 বছর যাবৎ ভাইবা কোর্স আমাদের ফ্রি। তারপরেও ছেলে মেয়েদের খুব একটা আগ্রহ নাই, কারণ এটা অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমরাও এখন অনলাইনে ভাইবা কোর্স করাই, 46তম ভাইবা কোর্স করাচ্ছি। শুধু ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করলে ফি নেই 1200 টাকা, আর অ্যাটেন্ড না করলে ক্লাসগুলো অনলাইনে ফ্রি। এই হচ্ছে বর্তমানে আমাদের ভাইবা কোর্সের অবস্থা। তো পিএসসি আমাদের রিটেন কোর্সটাকেও একদম মাটি করে দিয়েছে। এখন ফিক্সড টাইম 2 মাস সময়। এই 2 মাসে আবার পাস করছে 10,000 ছেলে মেয়ে পাস করে। এদের মধ্যে আবার ম্যাক্সিমাম লোক পাস করে পুরনো লোক। এই জন্য রিটেন কোর্সও আমাদের ব্যবসা একেবারে মাটি। এখন এইভাবে চলতে থাকলে কোচিং ব্যবসা করাটাই টাফ হয়ে যাবে। তো আপনারা যারা গতকালকে পরীক্ষা দিয়েছেন, সবার পরীক্ষা খারাপ হয়েছে এটা বলা যাবে না, কিন্তু কোশ্চেন প্যাটার্নের কারণে অনেকে হয়তো পরীক্ষা ভালো হতে পারেনি। একটা বাংলা, একটা ইংরেজি, একটা বিজ্ঞান, একটা বাংলাদেশের, একটা আন্তর্জাতিক, একটা ম্যাথ, এভাবে পরীক্ষা দেওয়াটা কঠিন। আমাদের মাথায় যে কেন আসলো না একটা মডেল টেস্ট আমরা এইভাবে নিলাম না, অতীতে কখনো করেনি, সেজন্য। তো পিএসসি গতকালকে একটা বাংলাদেশ টেলিভিশনকে একটা সাক্ষাৎকার দিয়েছে। সেখানে পিএসসি চেয়ারম্যান মহোদয় উনি খুব সুন্দর করে কি বলে এই 1 বছর মেয়াদি বিসিএস পরীক্ষার যাত্রা শুরু, এই জন্য সবার কাছে কি বলে দোয়া চেয়েছে এবং বলছে আমাদের এটা একটা রোড ম্যাপ। 54 বছরের স্বাধীনতার ইতিহাসে এরকম আর কখনো হয়নি। রিয়েলি পিএসসি এটা করতেছে এবং আমি বিশ্বাস করি 100% করতে পারবে। এবং এটা আসলেই পিএসসির অনেক বড় কৃতিত্ব, কারণ বহুকাল যাবৎ, আমি গত 22-23 বছর কাজ করি, বহুকাল যাবৎ 1 বছরের মধ্যে বিসিএস শেষ করার একটা দাবি ছিল। তো এই 1 বছরে শেষ করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কোশ্চেন আউট না হওয়ার জন্য পিএসসি যে প্রক্রিয়া অবলম্বন করছে, পিএসসি চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য অনুযায়ী ওনারা 5 দিন যারা এই সংশ্লিষ্ট কাজ করেছে তাদেরকে একটা জায়গায় কি বলে একটা জায়গায় একসাথে যুক্ত করে রেখেছেন। বাইরে থেকে লক করা ছিল, কারো কাছে কোনো ডিভাইস ছিল না। ওনারাই কাজ করেছেন, ওনারাই কম্পোজ করেছেন, ওনারাই দিয়েছেন। তো আমি আশা করি ধরেন এই টিমে যদি 15 জন লোক থাকে, সাপোজ লোক তো মিনিমাম 25-30 জন ছিল, যদি 15 জন লোক থাকে, অল আর এডুকেটেড, অল আর। এখন ধরেন আমি একটা ফেসবুকে 5 লাইন লিখে একটা স্ট্যাটাস দিলে একটা ভুল হওয়াটা স্বাভাবিক। 10 লাইন লিখে একটা স্ট্যাটাস দিলে ভুল, কারণ আমি একা দেখলাম। পিএসসি 200টা প্রশ্নের মধ্যে 177টা প্রশ্নে বানান ভুল আছে। এটা ভেরি আনফরচুনেট। আপনি 1 বছরের মধ্যে বিসিএস শেষ করবেন, ওকে ফাইন, আপনি এটা তো খুবই ভালো উদ্যোগ, এবং আপনি কোশ্চেন আউট না হওয়ার জন্য গোপনীয়তা রক্ষা করবেন, নিজেদের প্রেসে কোশ্চেন ছাপাবেন, সব ঠিক আছে। কিন্তু এই যে 20-25 জন লোক এখানে পিএসসি রেসিডেন্ট ডিরেক্টর যারা, তারা সবাই ক্যাডারের মতো যোগ্যতা রাখে, ডেপুটি ডিরেক্টর আছে, ডিরেক্টর আছেন, পিএসসির একজন মেম্বার মহোদয় ছিলেন, এতগুলা লোক, এত এডুকেটেড পার্সন, একবার করে একটা রিডিং পড়লো তো অন্তত এর 80% বানান ভুলটা কারেকশন করা যেত। এরকম একটা প্রশ্নে ছেলেমেয়েরা পরীক্ষা দিবে কিভাবে? এই বিষয়টা পিএসসির ভাবা উচিত ছিল। তারপরে যাক, পরীক্ষাটা ওনারা নিয়েছে যেভাবে প্রিলিমিনারি, আসলে কোনো পরীক্ষাই না, এটা একটা বাছাই পর্ব। যেমনই হোক
তা আমি আরেকটা দাবি বিএসসির কাছে করি যে সেটা হচ্ছে 200 নম্বরের পরীক্ষা নিয়ে কি লাভ পোলাপানকে কষ্ট দিয়ে। আপনি 100 নম্বরের পরীক্ষা নেন, বাছাই করা তো 100 নম্বর দিয়েও যায়, 50 নম্বর দিয়েও বাছাই করা যায়। আপনার তো টপার দরকার, তো টপ 10,000 তো আপনি নিতেই পারেন। অন্তত 100 নম্বর করলে আপনাদের ঝক্কি ঝামেলা অনেক কমে আসবে। এটা পিএসসি ইচ্ছা করলে বিবেচনা করতে পারেন। তো 200 নম্বরে যে পরীক্ষা নিয়েছেন, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, এখানে আমি মনে করি গতকালকের যে প্রশ্ন তাতে হয়তো 110-এর বেশি নাম্বার লাগবে না 10,000-এর মধ্যে থাকতে। আবার 100-র নিচে কেউ পেলে তার আসবে এটাও আমার মনে হচ্ছে না। তো এরকম একটা নাম্বার হয়তো এর মধ্যে একটা কিছু থাকতে পারে, যেটা আমার প্রেডিকশন ভাই। এটা আবার কেউ একেবারে কাগজে কলমে নেওয়ার দরকার নেই। আমরা যারা আচ্ছা, আমি তো কখনো এটা বলি না যে আমার আসলে বলতে আমার আনিজে লাগে যে লাইভটা একটু শেয়ার করে দেন, বললেও মানুষ আপনারা যে দেন সেটাও না, তো খামাখা বলে মানে নিজেকে ছোট করার মতো লাগে আর কি। যদি আপনাদের ইচ্ছা হয় যে এই লাইভটা শেয়ার করে দিলে আমার একটু উপকার হবে, আপনাদের কিছু না হোক, হয়তো ধরেন আরো 10টা লোক বেশি দেখলো, আমারও 10 জন থেকে একজন কাস্টমার তৈরি হলো, একজন লোক আমার এনে ভর্তি হলো, এটা আমার একটু উপকার হলে হতে পারে। তাহলে যদি লাইভটা শেয়ার করে দেন, দিতে চান দিতে পারেন, একটা আমার উপকার হবে। যদি মনে করেন যে রাজু ভাই আমাদের এত উপকার করে, ওনার একটা উপকার করি। তো আমরা এই এখন 2 মাসে কিভাবে রিটেন কোর্স করাবো? কনফিডেন্সের রিটেন কোর্সে ক্লাস ছিল 120টা। খেয়াল করে দেখেন 120টা ক্লাস। আমরা 18টা নিতাম বিষয়ভিত্তিক পরীক্ষা সিলেবাস দিয়ে দিয়ে, আর 6টা নিতাম মডেল টেস্ট। এই 120টা ক্লাস, 18টা এবং 6টা 24টা এক্সাম, মোট 144টা কার্যক্রম। ধরেন 5 মাসে পরীক্ষা হলে সম্ভব। এখন আমরা গতবার বলেছি 60টা ক্লাস দিব, সেটাও আমাদের কমপ্লিট করতে অনেক কষ্ট হয়েছে, ডাবল ক্লাস দেওয়া লাগছে, টাইম 2 মাস। 60টা ক্লাস দিতে প্রতিদিন ক্লাস আসা লাগে, ডাবল ক্লাস ছাড়া ওপেনে আবার এক্সাম নেব কিভাবে? এ কারণে আমরা এবার একটা সাজেশন কোর্স করাবো। আমরা প্রত্যেক সাবজেক্ট মিলে সাজেশন ভিত্তিক 41টা ক্লাস দেব। আর হচ্ছে আমরা পরীক্ষা আমরা 18টাই রাখছি, কারণ এর কমাতে পারছি না। প্রত্যেক সাবজেক্টে আমরা 2টা করে পরীক্ষা নেব এবং 6টা তো মডেল টেস্ট নেওয়া লাগবে। হোয়াটসঅ্যাপটা আছে, মোবাইলটা আপনার কাছে আছে? মোবাইল আছে কোথায়? হ্যাঁ, ওই আমি পরীক্ষার ইয়েতে ডিটেল দিয়েছি, আপনার হোয়াটসঅ্যাপে দেখেন যে ডেট দিয়ে আমরা একবার রুটিন একদম শুরুতেই ডেট সহ উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, তো এর আমাদের প্রথম পরীক্ষা হবে 15 ফেব্রুয়ারি, সেকেন্ড পরীক্ষা হবে 18 ফেব্রুয়ারি, থার্ড পরীক্ষা হবে 22 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 3রা মার্চ, 5 মার্চ, 8 মার্চ, 11 মার্চ, 14 মার্চ, 16 মার্চ, 24 মার্চ। আর এরপরে মডেল টেস্ট হবে 6টা মডেল টেস্ট, 27 মার্চ, 29 মার্চ, 31 মার্চ, 2 এপ্রিল, 4 এপ্রিল, 6 এপ্রিল। মানে মডেল টেস্টগুলো হবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে, আর 2 দিন বা 3 দিন গ্যাপ দিয়ে দিয়ে হবে আমাদের বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো, আর এর মাঝখানে একটু ক্লাস চলবে। তো আমি সাধারণত সেমিনার করতে এসে বা সেমিনারের বিষয়ে এসে শত শুরুতেই কোচিংয়ের বিজ্ঞাপন আমি কখনোই করি না, কিন্তু এখন আসলে বলবোটা কি, মানে যে টাইম ফ্রেম আপনারা বা আমার কথা তো শুনবেন হচ্ছে যারা একেবারে নতুন এবার পাস করার সম্ভাবনা আছে তাদের, তারা যারা আগে থেকে এক্সপিরিয়েন্স তারা তো আমার থেকে ভালো জানেন। একবার লিখিত পরীক্ষার হলে বসার আগ পর্যন্ত প্রার্থীরা অ্যাকচুয়ালি বিসিএস বোঝে না। এখন আমি একটা কথা বলতে পারি, যারা যেমন ধরেন গত 1 বছরে যারা বাজারের প্রফেসর সোরাকল, MP3 মাস্টার, তারপর হচ্ছে খায়রুল ম্যাথ, বেসিক ভিউ, এই সকল বই যারা মোটামুটি একেবারে খেয়ে ফেলছেন, তারা নিশ্চয়ই প্রিলি পাস করবেন অনেকে, কিন্তু বিলিভ করেন আপনি বিসিএস এর কোনো পরিস্থিতি নেন নাই। এই বইগুলো থেকে যারা পড়াশোনা করে প্রিলি কোয়ালিফাই করেছেন তাদের জন্য 2 মাসে রিটেন প্রস্তুতি নেওয়া, এটা প্রায় না, প্রায় শব্দটা বলা যাবে না, ডিরেক্ট অসম্ভব, ডিরেক্ট অসম্ভব। দেখেন গত বছর প্রার্থীরা যে আন্দোলন করেছিল 2 মাসের রেজাল্টের জন্য, পিএসসি কর্ণপাত করে নাই। এবার তো আপনারা আন্দোলনটাও করতে পারবেন না, তার আগেই সার্কুলারে উল্লেখ করে দিয়েছে সবকিছু। সুতরাং যারা নতুন পাস করছেন তারা করতে পারেন কি, একটা ভালো ড্রাইভ দিতে পারেন, চেষ্টা করতে পারেন যে
আমি যেহেতু প্রিলি কোয়ালিফাই করেছি, আমি হার্ড অ্যান্ড সোল দিনে 15 ঘন্টা করে বিসিএস জন্য পড়াশোনা করবো আগামী 2 মাস। যা টাইম আছে একদম এখন থেকে শুরু করে, যারা পাস করবেন আশা করেন আর কি, এখন থেকে একেবারে নন স্টপ পড়াশোনা করতে পারেন। এতে করে আপনার লিখিত ভালো পরীক্ষা না হলেও ভবিষ্যতের জন্য একটা ভিত্তি তৈরি হয়ে যাবে। পরবর্তী বিসিএস এ প্রিলি কোয়ালিফাই করলে আপনার একটা সম্ভাবনা থাকবে। আর যারা কানের পাস দিয়ে গেছেন, ধরেন 103-এ পাস, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, আবার বলেন না যে আমি বলছি 103। 103-এ পাস করলেন, আপনি 100 নাম্বার পেলেন বা 101 নাম্বার পেলেন। বিলিভ করেন ভাই, আপনার উচিত হবে একেবারে আগামী 8 মাস চোখ বন্ধ করে রিটেন পড়া। শুধু রিটেন পড়েন 8 মাস। রিটেনের সিলেবাস ধরে একদম প্রতিদিন 7-8 ঘন্টা করে রিটেন পড়েন। এরপরে 4-5 মাস প্রিলি পড়লে আপনি আবার পাস করবেন, যেহেতু আপনার একটা মোটামুটি কাছাকাছি আসছে, তাহলে আপনার পক্ষে ক্যাডার হওয়া সম্ভব হবে। সম্প্রতি এই 40তম বিসিএস এর পর 40, 41, 43, 44, 45 এই বিসিএস গুলো যে রেজাল্ট হয়েছে, খেয়াল করে দেখেন সেই রেজাল্ট গুলোতে ম্যাক্সিমাম লোক হচ্ছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা ক্যাডার পাচ্ছে বেশি। কেন জানেন? কারণ এনাদের একটা রিটেন অটোমেটিক প্রস্তুতি থাকে, এরা লিখতে পারে, এনারা বাংলা, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইংলিশ অ্যাফেয়ার্স এই 3টা পড়ে, বাকিগুলো ওনাদের এমনিতে জানা আছে। তো সম্প্রতি আমাদের এই 44তম বিসিএস এ ন্যাশনাল ইউনিভার্সিটির একজন ভাই প্রশাসন ক্যাডারে একদম প্রথম দিকে মেধা তালিকার মধ্যে আছেন, যিনি প্রথম 20 জনের মধ্যে আছেন, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আরএফএল এ জব করতেন, আরএফএল এ চাকরি ছেড়ে দিয়ে এসে কনফিডেন্সে একটা সেমিনার করে আমার কথায় অনুপ্রাণিত হয়ে বিসিএস এর প্রস্তুতি নিয়েছে এবং কনফিডেন্সের ফার্মগেট ব্রাঞ্চে মেধা তালিকায় ছিলেন, প্রথম গ্রুপে মেধা তালিকায় সেকেন্ড ছিলেন। তো এই প্রার্থীর প্রস্তুতি অবিশ্বাস্য, সেটা আসলে এতটা হার্ড ওয়ার্ক অনেকে হয়তো করতে পারবেন না। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে যারা পাস করবেন বা আশা করেন কাছাকাছি, তারা কনফিডেন্সে আগামী রেজাল্ট হওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে একদম ফ্রি পড়াবো, ফ্রি ক্লাস দেবো, ফ্রি ক্লাস করতে পারেন। 10 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস করেন। রেজাল্ট 9 তারিখে দেবে, 9 তারিখে রেজাল্ট দিলে 10 তারিখ পর্যন্ত আমরা ফ্রি ক্লাস দেবো। তো এরপরে ডিসিশন নেন, যদি আপনি চাইলে কোচিংও করতে পারেন, অথবা যদি না আসে তাহলে তো করলেন না। আমি এখন আগে একটা পরামর্শ দিতাম যে যারা কাছাকাছি নাম্বার পেয়েছেন তারাও কোচিংয়ে ভর্তি হবেন। 4 মাস আপনি রিটেনে কোচিংটা করলে আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এখন আর আমি এই পরামর্শ দিব না, কারণ আমার একটা আমাকে ভাই পছন্দ করেন বা না করেন, আমার কিন্তু একটা ইথিক্স আছে। আমি আমার ইনকাম হবে কিন্তু প্রার্থী ক্ষতিগ্রস্ত হবে, বা আমি বুঝছি যে এটাতে প্রার্থীর অত বেশি লাভ হবে না, এমন কোনো পরামর্শ আমি দিছি এটা আমার জীবদ্দশা আমার মনে নাই। আমি এটা কখনো করি না, আল্লাহ আমাকে এই পথে এখনো হাঁটায়নি। কিন্তু আমরা দেখছি যে ধরেন এই যে এখন গতকালকে প্রিলিমিনারি পরীক্ষার অনেকে লিফলেট দিয়েছে, অনেক প্রতিষ্ঠান লিফলেট দিয়েছে, 77টা ক্লাস দিবে, 80টা ক্লাস দিবে, 70টা ক্লাস দিবে, ইংরেজির 18টা ক্লাস হবে, তারপরে হচ্ছে আবার 27টা না 28টা পরীক্ষা নেবেন। একজন ব্যবসায়ী সব থেকে বড় কোয়ালিটি হচ্ছে কথা এবং কাজের মিল থাকা। মানে আপনি একজন বিসিএস ক্যান্ডিডেট, আপনার কি মনে হয় উনি এটা করতে পারবে? আপনার কি বিশ্বাস হচ্ছে? 77টা ক্লাস এবং মোট এবং কি বলে 27টা পরীক্ষা, তাহলে হচ্ছে 104টা 104টা কার্যক্রম করা, মানে 104 দিন লাগবে যদি প্রতিদিন হয়। তো এটা তো ডাবল করেও সম্ভব হবে না। তাহলে কিভাবে হবে? হতে পারবে কনফিডেন্সেও ইচ্ছে করলে 120টা ক্লাস দিতে পারবে। পরীক্ষা 27টা হয়তো না একটু কঠিন হয়ে যাবে, কিন্তু 120টা ক্লাস দিতে পারবে। আমিও বলতে পারি যে 120টা ক্লাস, ঠিক আছে, আপনাকে ভর্তি পদ্ধতি অনলাইনে যুক্ত করে দিলাম, আমার সব ক্লাস আপলোড করা আছে, ডেইলি 5টা করে আপলোড করে দিই। কোচিং ব্যবসা, যেহেতু আমরা শিক্ষা নিয়ে ব্যবসা করি, আমাদের কথা এবং কাজের মিল থাকা উচিত। আমরা মানে এমন কথা বলা উচিত না যে এটা আমার পক্ষে সম্ভব না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা কনফিডেন্সকে পছন্দ করেন বা কনফিডেন্সের কার্যক্রমের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন যাবৎ, রাজু ভাইয়ের সাথে পরিচিত আছে বা রাজু ভাই সম্পর্কে জানেন, কনফিডেন্স আমরা দিব মাত্র 41টা সাজেশন ক্লাস, 12টা বিষয়ভিত্তিক পরীক্ষা এবং 6টা দিব মডেল টেস্ট, এটুকুই কোর্স। এজন্য আমরা কোর্স ফিটাও অর্ধেক করে বলছি।
আগে তো আমরা অনেক ফি নিতাম। তো আর এই পরীক্ষাগুলার খাতা কাটাটা ভেরি একটা ইম্পোর্টেন্ট বিষয় এবং খাতা কাটাটা আমরা পিএসসি যে সিস্টেম ফলো করছে অ্যাবসলিউটলি তাই ফলো করছে। আমি আ আ মনে করি না যে আমার ধরেন অনেকে আমাকে আমার অফিসের অনেকে পরামর্শ দিয়েছে, "স্যার আমরা অনলাইনে খাতা প্রার্থী পরীক্ষা দিয়ে সেটা খাতা সাবমিট করলে আমরা খাতাটা কেটে দিতে পারি।" আমি অ্যাকচুয়ালি এগুলা কোনো এক্সাম, এগুলো একটা আই ওয়াশ হতে পারে। এটা একটা এক্সাম হতে পারে এটা আমার কাছে বিশ্বাস না। পরীক্ষার হলে সবথেকে বড় বিষয় হচ্ছে এনভায়রনমেন্ট। আপনি একটা পরীক্ষার হলে পরীক্ষা দিবেন, সেখানে একটা এনভায়রনমেন্ট থাকতে হবে। যে আপনি পরীক্ষা দিচ্ছেন এটা একটা ভাব থাকতে হবে। আমি তো সবসময় রিটেনের ছেলেমেয়েদেরকে পরামর্শ দিই, তোমরা প্রিভিয়াস কোয়েশ্চেন ধরে ৬ সাবজেক্টের পরীক্ষা দিবা। রেজাল্টের আগ পর্যন্ত। তাহলে তুমি বুঝতে পারবা যে কোথায় তোমার ঘাটতি আছে। এখন এই পরীক্ষাতে আপনি বাসায় বসে আপনার মতো করে আপনি পরীক্ষা দিলেন, দিয়ে খাতা আপলোড করলেন। আমি বলছি যে আমি লাগলে এই কোর্স করাবো না। কিন্তু আমি এই কাজ করব। এইটুকু কাজ একবারে ভেরি সামান্য। আমাদের ওয়েবসাইটে এখন সেই ক্যাপাসিটি আছে আমরা সেটা করতে পারি চাইলে। কিন্তু আমরা এটা করব না। কারণ আমি কোচিংটাকে ডেফিনিটলি আমার প্রধান ব্যবসা এটা। কিন্তু আমার ব্যবসাতে আমার ইগো থাকতে হবে। আমার ব্যবসাতে আমার কোয়ালিটি থাকতে হবে। আমার কমিটমেন্ট থাকতে হবে। আমার ব্যবসার জন্য কেউ আমার চোখের দিকে তাকায় কথা বলবে এই সুযোগ আমি দেব না। এই কারণে আমি এই রিলেটেড অনেক বিজনেস করি না। যেমন ধরেন আমার হাতে অনেক সুযোগ আছে। কনফিডেন্স যেহেতু একটু সুনাম আছে, আমি চাইলে আ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে পারি। আমি চাইলে আ নিবন্ধনে কোচিং করাতে পারি। আমি চাইলে স্পোকেন কোচিং করাতে পারি। মোটামুটি স্টুডেন্ট পাওয়া যাবে। কিন্তু আমি মনে করি না যে একটা লোক একাধিক বিষয়ে এক্সপার্ট হতে পারবেন। সুতরাং আমি আ যা আমরা বলবো কনফিডেন্সের ঠিক সেটুকুই কাজ হবে। এবং কনফিডেন্সের শিক্ষকরাও দীর্ঘদিন যাবৎ এই বিষয়ে কাজ করেন। তারা যথেষ্ট অভিজ্ঞ। যারা কনফিডেন্সে ক্লাস করেছেন তারা টিচারদের সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। তো আমরা আ পরীক্ষার খাতাগুলা কাটবো হচ্ছে সার্কুলার সিস্টেমে। আমাদের এখানে ৪৪ তম বিসিএস এর প্রায় ১৫ জন ক্যাডার অফিসারকে নিয়োগ দেওয়া আছে। তারা রাউন্ড টেবিলে খাতা কাটবে। অ্যাজ লাইক পিএসসির মতো। একটা প্রশ্ন উনি কাটবে, একটা প্রশ্ন উনি কাটবে, একটা প্রশ্ন উনি কাটবে, একটা প্রশ্ন উনি কাটবে, একটা প্রশ্ন উনি কাটবে। আরেকজন স্কোরিং করে নাম্বার মেলাবে। এই সেম পদ্ধতিতে আমরা খাতা কাটি এবং খাতা কাটাটা এখন বিসিএস পরীক্ষায় অনেক ইম্পোর্টেন্ট। কোচিং সেন্টারে খাতা কাটা আর পিএসসি খাতা কাটার মধ্যে পার্থক্য আছে। পিএসসির খাতা থেকে আমাদের খাতা অনেক বেশি সিনসিয়ারলি কাটতে হয়। কারণ পিএসসির খাতা আপনাকে আপনার হাতে দেয় না। আপনি দেখেন না। আপনি কেমন নাম্বার পেয়েছেন। আর আমাদের পরীক্ষা একটা পরীক্ষা দিলে ৫ দিন পরে আর ৭ দিন পরে আপনাকে রেজাল্ট দেওয়া হবে। সেই পরীক্ষার রেজাল্ট এখন কিন্তু আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা পরীক্ষায় ভর্তি হবেন, পরীক্ষার ব্যাচে ভর্তি হবেন, অনেকেই তো ভর্তি হবেন। যারা আগেকার স্টুডেন্ট আগে পরীক্ষা দিয়েছেন তারাও ভর্তি হবেন। অনেক ক্যাডার তারাও ভর্তি হবেন। আ একটা পরীক্ষা যাওয়ার পর মাঝখানে ২ টা পরীক্ষা যাবে। তারপরের পরীক্ষাতে খাতা পাবেন। তাহলে ১ নম্বর পরীক্ষার খাতা পাবেন ৪ নম্বর পরীক্ষা দিতে আসলে। এই কথাটা মনে রাখবেন। আপনি শুক্রবারে পরীক্ষা দিয়ে গেছেন। সোমবারে এসে বলবেন যে, "ভাইয়া আজকে তো সেকেন্ড পরীক্ষা, আগের পরীক্ষার খাতা হইছে।" ভাই খাতা এটা কিন্তু মেশিন কাটবে না, এটা মানুষ কাটবে। টাইম লাগবে। এবং আমরা ঢাকায় যেহেতু কাটবো, এবং রাজশাহীর খাতা ঢাকায় আসবে। এবং রাজশাহীর খাতা ঢাকায় চলে আসবে। ঢাকায় আমাদের এই রিসার্চ রুমে বিশাল রাউন্ড টেবিল আছে। সেখানে খাতা কাটবে। তো রাজশাহীর খাতা ঢাকায় এসে ঢাকা থেকে কেটে এই খাতাটা রাজশাহী পাঠাতে ১ সপ্তাহ লাগবে। স্বাভাবিক। সুতরাং ১ নম্বর পরীক্ষার খাতা পাবেন ৪ নম্বর পরীক্ষায়। তাহলে দেখেন আমরা বলছি যে ১০ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা এই রিটেন পরীক্ষা হবে। তো আমি বলছি যে ১০ এপ্রিল রিটেন পরীক্ষা হয়, আমার লাস্ট মডেল টেস্ট কবে? ৬ এপ্রিল। তার মানে আপনি রিটেন পরীক্ষা দিবেন তখনও কিন্তু খাতা পাবেন না। এই ৬ এপ্রিলের পরীক্ষার রেজাল্ট পাবেন না। রেজাল্ট পাবেন গিয়ে ১২-১৩ তারিখে। আপনি পরীক্ষা শুরু হয়ে যাবে তারপরে গিয়ে রেজাল্ট পাবেন। কিছু করার নেই। আপনি জাস্ট এই পরীক্ষাগুলো দিচ্ছেন হচ্ছে প্র্যাকটিস করার জন্য। ৪ ঘন্টা নন স্টপ লেখা, অত সোজা না। এরপরে আপনাদেরকে কয়েকটা বিষয় আপনাদেরকে সতর্ক করি। যেমন ধরেন পিএসসির খাতা কাটার বর্তমান এই ফর্মুলা, এগুলাতে ব্যাপক পরিবর্তন আসছে। এই বিষয়গুলো আপনাদের এ একটু আরবিন স্যারের এটা কোন জায়গায়? একটু আপনাদেরকে জানাই। আমাদের টিচারদের ইয়েটা কোনটা?
দেখেন, বিসিএস পরীক্ষা পিএসসি এক্সামিনারদেরকে কি কি নির্দেশনা দেয় তার একটা ছোট্ট উদাহরণ মানে আপনাদেরকে দিই। বিশেষ লিখিত পরীক্ষার কাটমার্ক বৃদ্ধি করা হয়েছে, বিষয়টি নীতিমালা করা হয়েছে। বরং পিএসসির এক্সামিনারদের প্রতি বিশেষ নির্দেশনা পিএসসির বাংলা বানান রীতি, বাংলা বিরাম চিহ্নের ব্যবহার, বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা ইত্যাদি বিষয় দেখে নাম্বার দেওয়া। ইংরেজি বিরাম চিহ্নের ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার সঠিকভাবে দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ইংরেজির বিভিন্ন লেখাগুলো শুধু সিম্পল সেন্টেন্সে না লেখে সেগুলোকে কম্পাউন্ড কমপ্লেক্স লেখা আছে কিনা দেখার বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। ইংরেজি বানান ভুল হলে তা ভালোভাবেই ডিগ্রেডেশন এবং নির্দেশনা ছিল। পিএসসি বিসিএস পরীক্ষার্থীরা লিখলেই নাম্বার পাবে এই বিষয়টি এখন আর নাই। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ের প্রশ্ন উত্তর করার জন্য আন্তর্জাতিক বিষয়ের থিওরি ভিত্তিক লেখা নির্দেশনা, যথা ডোনাল্ড ট্রাম্পের চীনের উপর শুল্ক বৃদ্ধি করা হয়েছে, তাহলে এই বিষয়টি আন্তর্জাতিক সম্পর্কের কোন ফিলোসফি, কোন তত্ত্ব, কোন মতবাদ অথবা কোন দর্শন বা কোন মেথোডোলজি কে ব্যবহার করে। এইভাবে নির্দেশনা থাকার কারণে বিসিএস পরীক্ষার্থীরা যা লিখছে সে অনুযায়ী নাম্বার পাচ্ছে না। বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে ভারত, ভারতের স্বার্থ রক্ষা করবে আমেরিকার স্বার্থ রক্ষা করবে। তাহলে এই বিষয়গুলো ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, আন্তর্জাতিক সম্পর্কের কোন মতবাদকে সম্পৃক্ত করে সেই মতবাদের প্রেক্ষিতে উত্তর করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। তো এখন যে আপনি একটা বই থেকে মুখস্থ করে যায় লিখে দিয়ে আসবেন, এইসব দিন এখন আর নাই। আমরা কনফিডেন্সের ফাউন্ডেশন ব্যাচের একটা বিষয় প্রতিদিন 3টা করে ছেলেমেয়েদেরকে কলাম পড়াই। আবার পিএসসির লিখিত পরীক্ষার সিলেবাস থেকে 100টা টপিক বাছাই করেছি বাংলা আন্তর্জাতিকের, এগুলোর উপরে হোমওয়ার্ক করাচ্ছি। কারণ এগুলোর কোনো সঠিক উত্তর নাই, এগুলোর কোনো বইও নাই। আপনি ধারণা নিতে পারবেন, ক্লাস করতে পারবেন, একজন একটা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, একটা বই থেকে পড়তে পারবেন, কিন্তু 3টা মতবাদকে বা 3টা ফিলোসফিকে একত্র করে নিজে একটা লেখা লিখতে পারবেন, এছাড়া অন্য কোনো ওয়ে নাই। সুতরাং বিসিএস এর প্রিপারেশন এখন আর শুধু লেখা ভিত্তিক বা শুধু একটা বই ভিত্তিক, শুধু কোচিং কয়টা ক্লাস করা ভিত্তিক হতে পারবে না। সো আপনারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেবেন। যে কোনো জায়গা থেকে যে কোনো একটা সাবজেক্টে পড়া, ইংরেজি, ম্যাথ, বিশেষ করে ম্যাথ বিজ্ঞান ছাড়া বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলা লিটারেচার, তারপরে জেনারেল সায়েন্সের কিছু বিষয়, তারপরে এসে, বাংলা রচনা, ভাব সম্প্রসারণ, তারপরে হচ্ছে কি বলে সামারি, এগুলো লেখার কোনো সঠিক অ্যান্সার নাই। এগুলো আপনাদেরকে একাধিক জায়গা থেকে পড়ে নিজের মতো করে একটা নোট করতে হবে, এই সময় আপনার হাতে নাই। সুতরাং যারা নতুন পাস করেছেন তাদের কোনো না কোনো কোচিং এর হেল্প নিলে আমার কাছে মনে হয়, বা কোনো এক্সপার্ট হেল্প নিলে ভালো হতে পারে। আপনারা নতুন পাস করবেন এমন সংখ্যা হতে পারে সর্বোচ্চ, আমার ধারণা সর্বোচ্চ 1500 থেকে 2000 ছেলে মেয়ে নতুন পাস করবে। বাকিরা সবাই 41, 43, 44, 45, 46, 47 এর লোক পাস করবে। তো যারা নতুন পাস করবেন তারা আগামীকাল থেকে বা আজকে থেকে পড়াশোনা শুরু করে দেন। কি পড়বেন আমি একটা উদাহরণ দিতে পারি যে আপনারা কিভাবে প্রস্তুতিটা শুরু করবেন। আপনার উচিত হবে একেবারে লেটেস্ট 2টা প্রশ্ন অ্যানালাইসিস করা, 46 এবং 47। 46 এবং 47 বিসিএস এর ইংরেজি প্রশ্ন, বাংলাদেশ অ্যাফেয়ার্সের কোশ্চেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোশ্চেন। যে কোনো একটা কোশ্চেন ধরে আপনি আজকে রাতে একটা এক্সাম দেন। যেমন ধরেন 46তম বিসিএস এর আন্তর্জাতিক বিষয়ের একটা কোশ্চেন ধরে আপনি আজকে রাতে পরীক্ষা দেন, দেখেন 20% প্রশ্নের অ্যান্সার করতে পারবে না ম্যাক্সিমাম লোক, আবার এটা পারবে যারা আগে পাস করেছে তারা। সুতরাং এই পরীক্ষাটা দিলে কি আপনার প্রিপারেশন নেওয়া লাগবে এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মানে আপনি যেমন ধরেন রাজু ভাই বিসিএস নিয়ে কাজ করে, রাজু ভাইকে এসে কোশ্চেন করলেন, ভাইয়া আমি প্রস্তুতিটা কিভাবে শুরু করবো, বা কনফিউজের একজন স্যার একটা বিষয় নিয়ে কাজ করেন, বিষয় পড়ান, ওনাকে বলেন যে স্যার আমি কিভাবে প্রস্তুতি নেব, বা একজন লোক সিনিয়র আপনার ভাই ক্যাডার হয়েছে, ওনাকে বলেন যে ভাই কিভাবে প্রস্তুতি শুরু করবে, এই কোশ্চেন করার দরকার নেই। আমি আপনাকে পরামর্শ দিই কোন সাবজেক্টের প্রস্তুতি শুরু করতে চান সেই সাবজেক্টের 46 বা 47 কোশ্চেনটাকে আগে ফলো করেন, করে দেখেন এই কোশ্চেনে কি কি চেয়েছে।
যা এই কোশ্চেনে চেয়েছে এগুলাই পড়া। হুবহু এই কোশ্চেনটার একটাও কমন আসবে না, কিন্তু এই টাইপের প্রশ্নে আসবে। সুতরাং দুটো জিনিস আপনি এই 5-7 দিনে অ্যানালাইজ করতে পারেন, যেটা অ্যাকচুয়ালি এক মাস টাইম লাগার কথা, কিন্তু আপনার হাতে টাইম নাই। তাহলে আপনি আগামী 5-7 দিন শুধু এই রিটেন পরীক্ষার সিলেবাস এবং 46 এবং 47 কোশ্চেন, এই দুটো জিনিসকে অ্যানালাইসিস করেন। যে সাবজেক্টে উইক মনে করেন সেই সাবজেক্টে একটা পরীক্ষা দিয়ে ফেলেন। পরীক্ষা দেওয়ার পর আপনার সামনে 3টা জিনিস বের হবে। একটা হচ্ছে আপনার স্ট্রং জোন। আমি একটা উদাহরণ এইভাবে দিই, এগুলো আগে আমার রিটেন সেমিনারে বলতাম। সেটা হচ্ছে যেমন ধরেন একজন লোক বুকের ব্যথা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কিন্তু ইনস্ট্যান্ট একটা ইসিজি করবে, করে দেখবে যে ওনার কি এটা কার্ডিয়াক প্রবলেম না অন্য কোনো প্রবলেম। কার্ডিয়াক প্রবলেম হলে এবার সামান্য একটা ওষুধ দিয়ে বলবে যে আগামীকালকে এই টেস্টগুলো করেন, কতটা ব্লক আছে কি আছে এটা উনি ভালো করে দেখবে। তা আপনারও তো হার্টে ব্লক আছে, আপনারও তো প্রত্যেকটা সাবজেক্টে ব্লক আছে। তো এই ব্লকটা কতটুকু, 70% না 90%, নাকি স্টার্টিং, নাকি আপনার রিং পড়াতে হবে, এটা আপনি আগে একটা এক্সাম দিয়ে বোঝেন, তাহলে আপনার জন্য কাজটা অনেক সহজ হবে। যেমন ধরেন বাংলায় আপনি একটা পরীক্ষা দেন 100 নম্বরের বা 200 নম্বরের, দিয়ে দেখেন যে আপনার কি কি পড়া লাগবে না, তাহলে সেটা একটা প্রস্তুতি হয়ে গেল, রিভিশন দেবেন। কি কি আপনি মাঝারি মানের পারেন, কোন রকম লিখতে পারছেন, কি কি একদম মাথার উপর দিয়ে গেছে, যেগুলো কলম বসাতে পারেননি সেগুলোকে ধুমায় পড়েন আগামী 1 মাস। যেগুলো মাঝারি মানের পারেন সেগুলোকে 1 মাস পরে একটু রিভিশন দেন, আর যেটা একদম স্ট্রং জোন সেটা একদম পরীক্ষার আগে একটু রিভিশন দেন। তাহলে আপনার একটা মোটামুটি মানের প্রস্তুতি নেওয়া যাবে বা ক্যাডার আসার মতো একটা স্কোর তুলতে পারবে। আদারওয়াইজ ওর কাছে পড়বেন, দেখবেন গাইড বই তো বের হবে 10 দিন পরে, মিনিমাম আগামী মাসের 15-20 তারিখের আগে গাইড বই বাজারে বের হবে না। তো গাইড বই আস্তে আস্তে পরীক্ষার ডেট হয়েছে, পরীক্ষার ডেট তো অলরেডি দিয়ে দিচ্ছে। সুতরাং এখন আর বইয়ের আশা করতে পারবেন না। বই কোম্পানিগুলোও বিপদে আছে, তারা বই ছাপাবে, কতগুলো ছাপাবে, নতুন প্রার্থী কয়জন, অনেকের কাছে কতবার বই আছে। এখন দেখবেন আমাদের কোচিং এর মতো অবস্থা যে ম্যাক্সিমাম সাবজেক্টের রিটেনে বই আর কেউ ছাপাবে না, কারণ প্রার্থী তো 2000, কোম্পানি আছে 3-4টা, বই কে কয়টা ছাপবে। সুতরাং কালকে যান, নির্ঘেতে যান, গিয়ে একটা পুরনো বই কেনেন, কিনে আগে পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে যে অংশটা পারেন না, কম পারেন বা একদম কলম বসাতে পারেননি, সেই অংশটা বই থেকে একটা আইডিয়া নিয়ে নেন। বই আপনার এক সেট লাগবে। কেন লাগবে? কারণ বই না হলে আপনি একটা আইডিয়া পাবেন না। শুধুমাত্র পত্রিকা থেকে পড়লে কিন্তু প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না, একটা থিওরি লাগবে, একটা ধারণা লাগবে। সুতরাং যেগুলো সাবজেক্ট পারেন না সেগুলোকে আগে প্রায়োরিটি দেন। এখন ধরেন কেউ ইংরেজি লিখতে পারেন না, তাহলে আমি মনে করবো আপনার প্রিলিমিনারি এবার গোল লাগে গেছে, আপনি রিটেন পরীক্ষাতে অ্যাটেন্ড করিয়েন না। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এক ছোট ভাই বিসিএস পরীক্ষার হলে ডিউটি করে। তো উনি আমাকে জানালো, গত 47তম কথা বলছি, ইংরেজি পরীক্ষার পরের দিন আমার কল দিছে, উনি সম্ভবত 31 বিসিএস এর ক্যাডার। রাজু ভাই, আপনি 12 বছর আগে একটা কথা বলছিলেন, তো এটা আজকে আমি একেবারে হাতে নাতে প্রমাণ পেয়েছি। সেটা হচ্ছে আপনি বলতেন ইংরেজি পরীক্ষার পরের দিন ম্যাক্সিমামে পরীক্ষার হলে যায় না। তো গতকালকে আমি যে হলে ডিউটি করেছি এখানে প্রার্থী ছিল 68 জন, আজকে দেখলাম 39 জন। 68 থেকে 39, তার মানে প্রায় 29 জন প্রার্থী পরীক্ষা অ্যাটেন্ড করেনি। কেন? কারণ তারা গতকালকে ইংরেজি পরীক্ষা এমন ভাবে দিয়েছে যে আজকে আর আসার দরকার নেই। তো যারা ইংরেজি লিখতে পারেন না, যেমন ধরেন আপনি তো প্রিলি কোয়ালিফাই করেছেন, কিন্তু এখন ট্রান্সলেট করতে পারেন না বা এক পেজ শুদ্ধ ইংরেজি লিখতে পারেন না, যেখানে পিএসসির চিন্তা একটা স্পেলিং মিস্টেক হলে 1 নম্বর কেটে দিবে, বিষয়টা এরকম। তো সেখানে আপনি এই 2 মাসে ইংরেজি লেখাতেও শিখতে পারবেন না। এই 2 মাসে আপনার জন্য শুধু ইংরেজির প্রস্তুতি নেওয়া পসিবল হবে না। সব বাদ দিলাম। এখন যে স্যার বলছে 18টা ইংরেজি ক্লাস দিবেন, উনি 18টা ইংরেজি ক্লাস দিয়ে আপনাকে কি শিখাবেন আমাকে একটু বলেন। উনি 18টার মধ্যে 15টা ক্লাস নেবেন গ্রামারের উপর। আপনি তো ছোটবেলা থেকে গ্রামার পারেন, এবং যে গ্রামার উপর ক্লাস নেবে এগুলো ম্যাক্সিমাম ক্লাস 8 গ্রামার। সো আপনি অ্যাকচুয়ালি তাহলে গত 1 বছরে ইংরেজি পড়েননি। আমি সবসময় একটা ডায়লগ আমাদের যারা আমাকে এখন শুনেন তারা আমার মনে হয় ম্যাক্সিমামই জানেন যে আমি সবসময় বলি যে আপনি এমসিকিউ বই থেকে যদি ইংরেজি পড়েন
তাহলে 20-এ 20 পেলেও আপনি একটা প্রশ্ন কমন পাবেন না বিশেষ পরীক্ষায়। সুতরাং যারা ইংরেজি পারেন না, যারা ইংরেজি লিখতে পারেন, আমি শুধু তারা যদি পাস করে থাকেন তাদেরকে বলবো আপনি হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন। যারা ইংরেজি লিখতে পারেন না তারা এই যে এখন 15 ঘন্টা 18 ঘন্টা করে বিসিএস পড়া পড়বেন, ইংরেজি পরীক্ষা প্রথম দিন দিয়েই আপনি পরীক্ষা হলে যাবেন না। এটা আমার কথা বিশ্বাস না হলে 47-এর ইংরেজি কোশ্চেনটা দেখেন, তাহলে বুঝবেন। 47-এর ইংরেজি কোশ্চেনে ডিজিটাল ডিভাইন, এই যে না ডিজিটাল ডিভাইড একটা রচনা আসছে। এই রচনাটা আমার ধারণা যারা ক্যাডার অফিসার পরীক্ষা দিচ্ছে তাদেরও অনেকে লিখতে পারে, কারণ এই শব্দটার সাথে অনেকে পরিচিত না। এখন একটা রচনা যদি আপনি একটা ওয়ার্ড লেখে, এটার মিনিং যদি বাংলা করতে না পারেন বা মিনিং যদি আমরা না জানি, তাহলে তো আমি পরীক্ষা দিতে পারবো না। এটা আমাকে অনেকে বলেছে যে যেমন ভাই গতবার কি পরীক্ষা দিলাম, এবার কি পরীক্ষা দিলাম। সুতরাং ইংরেজি লিখতে না পারলে আপনার উচিত হবে আগামী 1 বছর আবার ইংরেজি শেখা, এরপরে আবার 51তম প্রিলি পাস করা। তো লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে আমি কয়েকটা থিওরি আপনাদেরকে দিই। যেমন আগে একটা কনসেপ্ট ছিল যে আপনি যা লেখেন লিখতে থাকবেন, সকল ইনফরমেশন সঠিক হওয়ার দরকার নাই। কিছু ইনফরমেশন আপনি কি বলে বিষয়টা সঠিক রেখে কিছু ইনফরমেশন ভুলও লিখতে পারবেন। ভুল করে এখন এইসব কাজ করা যাবে না। যেমন আমি নাম না বলি, আমাকে একটা মানে আগের একটা বিসিএস উনি ফার্স্ট হয়েছেন, এরকম একজন আমাকে বলছেন চৌধুরীর বিসিএস, যে ভাই আমি বাংলাদেশের ফার্স্ট ইন্ডিয়ার বাংলা রচনা ইংরেজি রচনায় আমার ধারণা আমি কমপক্ষে 50টা ভুল ইনফরমেশন দিয়েছি, কিন্তু এমন ইনফরমেশন দিয়েছি যেগুলো এক্সামিনার বুঝতে পারবে না। ভুল করে এখন আর এই কাজ করা যাবে না। ওনার এই থিওরি 34, 35, 36 এগুলোতে ঠিক ছিল, কিন্তু 46-এর বিসিএস এর রেজাল্ট 46-এর পর এইসব কাজ এখন আর করা যাবে না। কেন দেখেন, আগে খাতা কাটতো একজন লোক বাসায়, নিজের বাসায়, নিজের বেডরুমে। এখন খাতা কাটবে 10 জনে মিলে। এই স্যার না জানলে ওই স্যার জানবে, ওই স্যার না জানলে ওই স্যার জানবে। ওনার কাছে খটকা লাগলে উনি আচ্ছা ভাই এটা কি, এটা আরেকজন কেউ না কেউ বলবে না, তাহলে আপনি আটকা যাবেন, উল্টা হিতে বিপরীত হতে পারে। সো এখন অল্প লিখবেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, একদম অল্প লিখবেন। যেমন একটা রচনা আমি মনে করি যে আপনি 6 পৃষ্ঠা লিখবেন, 7 পৃষ্ঠা লিখবেন, যথেষ্ট। শুধু চেষ্টা করবেন 12 পৃষ্ঠাকে 6 পৃষ্ঠায় লিখে স্পেলিং মিস্টেক না করে সহজ ভাষায় মূল থিমটা দিতে পারছেন কিনা। তাহলে হবে কি, আপনি 50-এ 20 পাবেন বা 25 নম্বরের মধ্যে 12 পাবেন, 10 পাবেন। কিন্তু কঠিন করে লিখতে গিয়ে 5টা স্পেলিং মিস্টেক করলে প্রথমে 5 নাম্বার নাই। সো অল্প লিখবেন। বাংলাদেশের ফার্স্ট, ইন্ডিয়ার ফার্স্ট, এবার যেমন বাংলাদেশের ফার্স্টের একেবারে ডিফারেন্ট প্রশ্ন আসছে, 28, 29, 30, 20 এর মতো 10টা প্রশ্ন 20 নাম্বার করে ডিরেক্ট। ও আগে কিন্তু এটা এরকম আসেনি। আগে আসতো 20 নাম্বারের জন্য 5 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার, এরকম ক খ গ। তো এবার এখন 20 নাম্বারের একটা কোশ্চেনে আমি তাও বলবো আপনি 5 পৃষ্ঠা লেখেন, 6 পৃষ্ঠা লেখেন, 10টা প্রশ্ন 60 পৃষ্ঠা লেখেন 4 ঘন্টায়, বা 50 পৃষ্ঠা লেখেন, কোনো সমস্যা নাই। সঠিক ইনফরমেশন দিয়ে, প্যারা করে, পয়েন্ট দিয়ে, তারপরে প্রাসঙ্গিক চিত্র দিয়ে অল্প লিখলেও কিন্তু নাম্বার পাবেন। 20 নাম্বারের একটা ব্রড কোশ্চেনে আপনি 12 নাম্বার, 10 নাম্বার, 14 নাম্বারও পেতে পারেন যদি ইনফরমেশনগুলো সঠিক থাকে। এই বিষয়গুলোকে গুরুত্ব দিলে এখন পরীক্ষায় নাম্বার বেশি আসবে। আর আমি যে মেসেজটা আপনাদেরকে পড়ে শোনালাম, এটা কার মেসেজ এটা আমি না বলি আপনাদেরকে, কিন্তু এই তথ্যগুলো কিন্তু কারেক্ট যে পিএসসি এখন খাতা কাটা কি কি দেয়। আরেকটা বিষয় হচ্ছে পিএসসি টেকনিক্যাল বিষয়গুলোতে একটা সম্ভাব্য উত্তরপত্র দিয়ে দেয়। ব্রড কোশ্চেনগুলোতে তো সম্ভাব্য উত্তরপত্র দিয়ে দেওয়া পসিবল না। আমরাও আমাদের লিখিত পরীক্ষাগুলোতে কিন্তু সম্ভাব্য একটা উত্তরপত্র দিয়ে দেব। আমরা আমাদের যারা পরীক্ষা দিবেন তাদেরকে একটা সম্ভাব্য অ্যান্সার শিট দিয়ে দেব। তারপরে পরীক্ষা যেমন আমরা প্রিলিমিনারিতে একটা কি বলে সলভ পেপার দিচ্ছি, এটাকে কি বলি আমরা, পরীক্ষার উত্তরপত্র, আমরা উত্তরপত্র এবং সলিউশন, মানে উত্তরপত্রই আর কি। আমরা যে এই না সলভ ক্লাস না, যেটা পরীক্ষা হচ্ছে আমরা যে একটা ছাপাই দিছি, এটার নাম জানো কি বলে, সলিউশন এবং ব্যাখ্যা সহ সলিউশন। তো পিএসসি তার ব্যাখ্যা সহ লিখিত পরীক্ষা সলিউশন দিতে পারবে না। আমরা আপনাদের করবো কি, একটা সম্ভাব্য উত্তরপত্র দেব,
যে আমাদের যে পরীক্ষা দিবেন, তখন বাংলা ভার্সিটির একটা পরীক্ষা দিলেন 100 নম্বরের, আমরা এটা একটা সম্ভাব্য অ্যান্সার শিটও দিয়ে দেবো আপনাদের। তো এগুলা করতে গেলে আমাদের কষ্ট তো অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে কোনো সেমিনার নিতে পারিনি, আমি দুঃখিত। কারণ পরীক্ষার বর্তমানে যে প্যাটার্ন, সেই প্যাটার্নে অ্যাকচুয়ালি সেমিনার নেওয়া বা সেমিনারের বিষয়ে কথা বলা বা আপনাদেরকে অনুপ্রাণিত করা, এগুলা এখন আর প্রযোজ্য না। আমি গ্রস কয়েকটা ধারণা দিয়েছি। একটা হচ্ছে অল্প লিখবেন, ইনফরমেটিভ লিখবেন। প্রস্তুতি শুরু করবেন, যে সাবজেক্টে প্রস্তুতি শুরু করতে চান সেই সাবজেক্টের 46 এবং 47 কোশ্চেন ধরে প্রয়োজনে একটা এক্সাম দিয়ে দেবেন। অনেকে মনে করে যে ভাইয়া পড়াশোনাই করি নাই, কি এক্সাম দিব? কথাটা ভুল। আপনি এক্সাম দিবেন কি পড়াশোনা করবেন এটা বোঝার জন্য। এই কথাটা ভাইভাতেও প্রযোজ্য। অনেকে আমাদেরকে বলে যে ভাইয়া এখন তো প্রস্তুতি নাই, ভাইবা কিভাবে দেবো? প্রস্তুতি নিলে কি ভাইবা প্রশ্ন কমন আসবে? না, কিভাবে প্রস্তুতি শুরু করতে হবে, কি প্রস্তুতি নিতে হবে, সেটার জন্য একটা ভাইবা দেওয়া উচিত। সো একটা পরীক্ষা দিয়ে ফেলেন গতবারের কোশ্চেনে, তাহলে আইডিয়া পেয়ে যাবেন। অল্প লিখবেন, খাতাটা পরিচ্ছন্ন করে রাখবেন, সুন্দর করে মার্জিন করবেন, পিএসসি নির্দেশনা ফলো করবেন। এগুলো করে যদি আপনি প্রস্তুতি নেন, আশা করি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আমার ধারণা ১,৫০০ থেকে ২,০০০ প্রার্থী নতুন পাস করবে এবং কনফিডেন্সে হয়তো ৫০০-৭০০ প্রার্থী আসবে। তো আমরা আমাদের সকল ব্রাঞ্চে তো রিটেন পাস করাবো না, যেগুলো ব্রাঞ্চে আমাদের ফাউন্ডেশন কোর্স আছে সেগুলো ব্রাঞ্চে আমাদের 10 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস থাকবে। চিটাগং, তারপরে হচ্ছে নীলক্ষেত, ফার্মগেট, মালিবাগ, মিরপুর, তারপরে রাজশাহী। রাজশাহীর 2টা ব্রাঞ্চ আমাদের, যেগুলো একটা ক্যাম্পাসে আমরা করব, সম্ভবত কাজলা ক্যাম্পাসে। তারপরে হচ্ছে খুলনায়, ময়মনসিংহ, রংপুর। এই ব্রাঞ্চগুলোতে আগামী 10 তারিখ পর্যন্ত, পুরান ঢাকা, এই ব্রাঞ্চগুলোতে আগামী 10 তারিখ পর্যন্ত আমরা ফ্রি ক্লাস রাখবো। আপনারা যারা সম্ভাব্য পাস করবেন মনে করুন, আপনারা ইচ্ছেগুলো আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। আর ফি নিব হচ্ছে আমরা ক্লাস দিব 41টা, লেকচার শিট দিব হচ্ছে সব বিষয়ের বুকলেট আকারে, পুরোটাই সব বিষয় টোটাল পিএসসি সিলেবাস ধরে আমরা লেকচার শিট দেব। সিলেবাসের সবগুলো টপিক থাকবে লেকচার শিটে, বুকলেট আকারে দিয়ে দিব, এক একটা সাবজেক্টের 1টা বা 2টা করে। তারপরে হচ্ছে মোট পরীক্ষা নেব 18টা, সাবজেক্ট টেস্ট 12টা, মডেল টেস্ট নেব 6টা। অফলাইনে আমরা কোর্স ফি দেব 10,200 টাকা। এটা থেকে হয়তো কিছু ডিসকাউন্ট দিব 1-2,000 টাকা, কারণ যেহেতু সময় কম, কোর্সও কম, আমরাও ছোট করে ফেলছি, এই জন্য আমরা এই টাকা আগে আমরা 15-16,000 টাকা, 18,000 টাকা ফি নিতাম। তো হয়তো 10 তারিখের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য 8,000 টাকা ফি নেব। তারপরে আর অনলাইনে কোর্স ফি নেব মাত্র 6,200 টাকা, সেম ক্লাস। অনলাইনে আমরা কোনো পরীক্ষা নেব না। অনলাইনে যারা কোর্স করবেন তারা আমাদের অফলাইনে কোনো ব্রাঞ্চে গিয়ে পরীক্ষা দিতে পারেন, অথবা আপনি নাও করতে পারেন। তারপরে পরীক্ষা শুধু এক্সাম দিলে আমরা ফি নিব 5,200 টাকা। আমি আবারও বলছি, এক্সামে কি কি থাকবে? এক্সামে হচ্ছে কি বলে, খাতা কাটবো আমরা সার্কুলার সিস্টেমে, এবং প্রত্যেকটা প্রশ্নের একটা সম্ভাব্য উত্তরপত্র থাকবে। তারপরে পুরাতন যারা স্টুডেন্ট আমাদের এখানে আগে কোচিং করেছেন বা আগে রিটেনে কোচিং করেছেন, তারা কেউ আসলে, অর্থাৎ পুরনো স্টুডেন্ট হলে ওনার জন্য ফি নিব 4,700 টাকায় শুধু এক্সামে। তারপরে 50তম লিখিত কোর্সের মানে আগামী অনলাইনে ফ্রি ক্লাস থাকবে। কবে আগামীকালকে আতিক স্যারের ফ্রি ক্লাস থাকবে, 4 তারিখে অরেঞ্জ স্যারের ফ্রি ক্লাস থাকবে, 5 তারিখে সানোয়ার স্যারের, 6 তারিখে হচ্ছে জীবন স্যারের ফ্রি ক্লাস থাকবে বিকাল 3টায়। তারপরে আর অন্যান্য ব্রাঞ্চগুলো, যেগুলোতে আমি যে ব্রাঞ্চগুলোর কথা বললাম, এই ব্রাঞ্চগুলোতে আপনারা যোগাযোগ করবেন। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা ফ্রি ক্লাস দিব, 4-5টা ক্লাস হতে থাকবে। এর মধ্যে ক্লাসগুলো আপনারা করতে থাকেন। যদি কাদেরকে বলছি, যারা পাস করার সম্ভাবনা আছে, যদি মনে করেন যে এই ক্লাসগুলো রেজাল্ট চলে আসে, তাহলে 10 তারিখ দিকে ভর্তি পারেন, অথবা এর আগেও ভর্তি হতে পারেন। কিন্তু আমি আগের একটা আবার পুনরাবৃত্তি করছি, আগে আমরা এই রেজাল্ট হতে 15 দিন লাগতো, 1 মাস লাগতো। রেজাল্টের আগেই আমাদের ব্যাচ শুরু হতো। রেজাল্টের আগে আমি সাজেশন ভিত্তিক পরীক্ষা নিতাম, রেজাল্টের আগে 3টা পরীক্ষা নিয়ে নিতাম। তো এগুলো এখন আর নাই। এখন খুব শর্ট টাইমে আমরা শর্ট কোর্স করাবো। আমাদের ক্লাসে খুব মজা নাও লাগতে পারে, এটাও আগে বলে দিচ্ছি। কারণ একটা উদাহরণ দিই, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ের ক্লাস ছিল 21টা,
এখন 5টা। 21 না? হ্যাঁ, এখন হবে 5টা ক্লাস। 21টা ক্লাসের পড়া কিভাবে, যত এক্সপার্ট হোক টিচার, কিভাবে উনি 5টা ক্লাসে পড়াবে? তাহলে উনি কি করবে? উনি ধরেন পড়তে হবে টোটাল উনি স্যার এসে বোর্ডে লিখবে যে এই 2, 3টা 4টা টপিকের উপর আমরা আলোচনা করব, আমরা পয়েন্ট করে দিব, এই টপিকগুলো পড়তে হবে, এই টপিকগুলো প্রত্যেকটা টপিকের উপর 2 মিনিট করে বক্তব্য দিতে পারেন। এটুক ছাড়া কিছু করার নাই। ধরে ধরে লেখায় দেখায় দেওয়া এগুলো চিন্তা করা যাবে না। ভালো থাকবেন। আর তেমন কিছু, আমি খুবই দুঃখিত যে আমি আসলে কোনো সেমিনার নিতে পারিনি। আগামীকালকে একটা হচ্ছে আপনার এই টাইমেই প্রিলি ব্যাচের সঙ্গে ওরিয়েন্টেশন। আচ্ছা, হ্যাঁ, আগামীকালকে কথা বলবো 2 ঘন্টা। আগামীকালকে আমি ঠিক সেম সন্ধ্যা 7টায় প্রিলিমিনারি একটা ওরিয়েন্টেশন নেব। এটা আমি মূলত কথা বলবো হচ্ছে একজন প্রার্থীর 1 বছর আগে বিসিএস এর প্রস্তুতি শুরু করলে কিভাবে করা উচিত, কি কি তার কম্পিটিটর তার সাথে কেমন হবে, কম্পিটিশনটা কেমন হবে, পরীক্ষার বর্তমানে ধরন কি, কিভাবে প্রার্থীর প্রস্তুতি নেওয়া উচিত, কিভাবে প্রিলিমিনারির সময় রিটেনের সাথে আমার যে ডায়লগ আছে, লিখিত পরীক্ষার যে পড়াগুলো প্রিলির সাথে সম্পৃক্ত সেগুলোকে একসাথে পড়লে প্রথমবার ক্যাডার হওয়া সম্ভব, এগুলোর ব্যাখ্যা দেব। তারপরে হচ্ছে কনফিডেন্স কিভাবে পড়াবে সেগুলোর ব্যাখ্যা দেব। আমার ব্যক্তিগত পরামর্শ কি কি থাকবে সেগুলোর ব্যাখ্যা দেবো। আগামীকালকে হয়তো ইনশাল্লাহ 1.5-2 ঘন্টা আমি একটা ওরিয়েন্টেশন নেব। আপনারা যারা যেখানে থাকবেন কালকে সন্ধ্যে 7টায় 51তম প্রিলিমিনারি পরীক্ষার জন্য ওরিয়েন্টেশন শোনার চেষ্টা করবেন। স্যার, অনেকে একটা প্রশ্ন করছে পেজে যে আমরা পরীক্ষা দিয়েছি, নতুন প্রার্থী, কিন্তু আমাদের 90 নাম্বার থাকবে, তারা কি রিটেন প্রস্তুতি নিবে কিনা? না, এটা আমি বলে দিয়েছি। আমি আগে বলে দিয়েছি কথাটা। না, আমি আবারও বলি, 100 নিচে যারা নাম্বার পাবেন তারা রেজাল্টের জন্য অপেক্ষা করেন, 10 দিন পরে রেজাল্ট দিবে, 9 দিন পরে, অসুবিধা কি? এটা একটু ওয়েট করে দেখেন। 100-র উপরে যারা নাম্বার পাবেন তারা ফ্রি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে থাকেন। 110-এর উপরে যারা পাবেন আমার মনে হয় তারা কনফার্ম থাকতে পারেন যে আপনি পাস করবেন। কিন্তু ভাইয়া, এই 110-এর উপরে আপনি পাবেন মনে করছেন 112, আসলে পেয়ে গেছেন 104, পরীক্ষা করছেন ফেল, পরে আমার বদনাম দিচ্ছেন যে 112তে হয়নি, কিন্তু আপনাদের 112 অ্যাকচুয়ালি না। এগুলো বিষয়ে আমি কমেন্টই করতে চাই না, কারণ আপনারা এত বেশি নেগেটিভ কথা বলেন। মানে আসলে আপনাদের তো ধরেন আপনারা আমার বাচ্চা কাচ্চার বয়সী, আপনাদের এমন কোনো এক্সপিরিয়েন্স নাই। তো আমরা একটা কথা বলে সেটা অ্যানালাইসিস না করে, যাচাই না করে, মানুষ তো সবাই সমান না। এখন আমি যে আমার ভিতরের দিক থেকে আমি 100% ইথিক্স ফলো করি, এটা আপনি বিশ্বাস করতে পারছেন না, কারণ আপনি প্রচুর প্রতারণার শিকার। আপনি এখন ওই যে একটা কথা আপনারাও জানেন, আমিও জানি এই গল্পটা, সেটা হচ্ছে একটা লোক সকালবেলা পুকুর ঘাটে অজু করছে, অপর পাশে একজন চুরি করে এসে হাত মুখ ধুচ্ছে, দুজনে সমান মনে করছে। ইনিও মনে করছে ওই লোকও চোর, আর ওই লোক মনে করছে এই নিয়েও নামাজ পড়ার জন্য হাত মুখ অজু করছে। তো বিষয়টা হচ্ছে এরকম। আমরা আসলে এগুলো থেকে আল্লাহ আমাদেরকে যত সময় হেফাজত করে। আপনাদেরকে একটা বড় ভাই হিসাবে একটা পরামর্শ দিই। এখন আমি তো আর আপনাদের অনেকে যারা শুনে না, অনেকেরই বড় ভাইয়ের মতো না, বাবার মতো। সেটা হচ্ছে অন্য কারো গীবত করার সময় মনে রাখবেন, আল্লাহ সব থেকে বড় দোজক, কঠিন শাস্তির ব্যবস্থা করছে বেনামাজের জন্য নয়, মুনাফিকের জন্য নয়, গীবতকারীর জন্য। যেই দোজকে উপরে একটা ঢাকনা দেয়া থাকবে, এটা প্রেসার কুকার বানাইছে। শুধু এই দোজকে কারা যাবে? যারা অন্যের বদনাম করে, না জেনে অন্যের সময় ব্যাড কমেন্ট করে। কেন নিজের পাপ বাড়াচ্ছেন? এমনিতে আমরা অনেক কিছু মানি না, ইচ্ছে করে নিজেকে একটু সংবরণশীল রাখতে পারি, আরেকজনের অযথা গাড়ি দেওয়ার দরকার নাই। গতকালকে আমার এখানে একজন ডিস্ট্রিক্ট জজ আসছেন, ডিস্ট্রিক্ট জজ। তো আমার খুব ক্লোজ ছোট ভাই, মনে করছেন যে রাজু ভাই নিজে তো ছোট, ওনার ছোট ভাই ডিস্ট্রিক্ট জজ হয়ে গেছে। গতকালকে উনি একটা কথা বলছেন, আমি ওনাকে ফলো করি, আমার আদর্শ। আমার মা বলছে, ওনার মার কথা বলছে যে বাবা, বিনয় মানুষের টাকা দিয়ে কিনতে হয় না, সবসময় বিনয় থাকবা। বিনয় হচ্ছে মানুষের সব থেকে বড় কোয়ালিটি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।